গুড ইভিনিং বন্ধুরা। আজকে একটা নতুন জায়গায়, নতুন না মানে ঘর থেকে বেরিয়ে একটু বাইরে এসেছি। ভাবলাম যদি একটু ঘরে প্রচণ্ড গরম, সেই জন্য কথা বলতে বলতে পুরো ঘেমে যাই। ওই জন্য আজকে ভাবলাম যে একটু আমাদের এই এখানে বাইরে বেরোই, নিচে নামি। তো সেই জন্য আজকে নিচে নেমে এলাম আর ভিডিও করছি, কিন্তু এখানে খুব মশা, কতক্ষণ করতে পারবো তার জানি না। যাই হোক, আজকে আমার টপিকটা হচ্ছে, কালকে আমি অ্যাকচুয়ালি বলেছিলাম যে আমার টপিক হচ্ছে যে চাইল্ড সাইকোলজি, বাট তার প্রিভিয়াস যে ব্যাপারগুলো, যে চাইল্ড তো পরে, আগে তো প্যারেন্ট, তারপর প্যারেন্টদের ঠিক হতে হবে, তারপরে তো চাইল্ড আসবে, তারপরে তো তাকে, প্যারেন্ট যদি বড় হয়ে যায়, প্যারেন্ট যদি ম্যাচিওর হয়, তবেই না সে তার চাইল্ডকে সঠিকভাবে চ্যানেলাইজ করে নিয়ে যেতে পারবে সঠিক পথে। সেই জন্য আমি প্যারেন্টসদের বড় হওয়ার কথা বলেছিলাম। আর এই কথাটা খুব সত্যি, আপনারা মিলিয়ে দেখে নেবেন। আমরা গাছে পাতায় বড় হই, এমন নয় যে সবাই তো পারফেক্ট হতে পারে না, অসম্ভবও না। একটা মানুষের জন্য সবসময় একটা পারফেক্ট হওয়া এটা সম্ভব নয়, বাট কিছুটা তো ম্যাচিওর হওয়াই যায় আর কি। যতটা আমরা ইম্যাচিওর থাকি, অতটা না থেকে একটু এধার ওধার, এখন তো অনেক রাস্তা আছে জেনে নেওয়ার, অনেক যেটা আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম হয়তো ছিল না, এখন তো অনেক রাস্তা রয়েছে জেনে নেওয়ার। এবার সেটা জেনে সেইভাবে চলা। তো আজকে যে যার জন্য কালকে আমি যেহেতু প্যারেন্টসদের বড় হওয়ার কথা বলেছিলাম, ম্যাচিওর হওয়ার কথা বলেছিলাম, তো আজকে আমি এই জন্য চাইল্ড, মানে কালকে আমি বলেছিলাম যে চাইল্ড সাইকোলজি, বাট চাইল্ড সাইকোলজি নিয়ে কালকে কিছু বলিনি। চাইল্ড তো কারা, চাইল্ডকে কারা দেখবে? প্যারেন্টসরা দেখবে। তো প্যারেন্টসরাই যদি বড় না হয়, তাহলে চাইল্ড তো বড় হবে না। অবভিয়াসলি বয়সে তো সবাই আমরা বড় হয়ে যাই, কিন্তু আমি বলছি ম্যাচিওরিটিতে। বড় হওয়া মানে ম্যাচিউরিটি নয়, কিন্তু আর অনেক বাচ্চারা অনেক সময় ম্যাচিওর হয়ে যায় নানা কারণে। তো সো হোয়াট, সেটা ঠিক আছে। তো আমি আজকে এবার বলবো যে এই ভিডিওটা আমি করছি, যেটা হচ্ছে বাচ্চা হবে যাদের, বা যাদের সদ্য বাচ্চা হয়েছে, যারা এখনও জিনিসটাকে সামলে নিতে পারবে। দেখুন, আজকের সত্যি যদি আপনারা চারিদিকে তাকান, তাহলে বুঝতে পারবেন যে ডে বাই ডে আমরা ডিটোরিয়েট করছি, অ্যাজ আ হিউম্যান বিং আমরা ডিটোরিয়েট করছি। এই জিনিসটাকে বুঝতে হবে। এটা খুব একটা সামান্য কথা নয় যে আমরা ডিটোরিয়েট করছে, আমাদের হিউম্যানিটি ডিটোরিয়েট করছে। আর হিউম্যানিটি কেন ডিটোরিয়েট করছে? যদি আমি ঠিক আছি, আমার বাচ্চা ঠিক নেই, বা তাদের বাচ্চা ঠিক নেই, বা তাদের বাচ্চা ঠিক নেই, বা তাদের বাচ্চা ঠিক নেই, তো অবভিয়াসলি আমি যদি জাস্ট এক পয়েন্ট ডিটোরিয়েট করি, তো তারপরে তো আমার বাচ্চা আরও ডিটোরিয়েট করবে। কারণ কি, আমি তো সঠিক চ্যানেলাইজ করতে পারবো না তাকে। যদি না পারি, তাহলে তাদের আবার যখন প্রজন্ম আসবে, তাদের প্রজন্ম, তো অবভিয়াসলি এটা তো কমতেই থাকবে না। তো সেই জন্য যদি আমরা বুঝে যাই, সঠিক জিনিসটা যদি আমরা বুঝে যাই যে কি করে করতে হবে, সেই জিনিসটা যদি, হতেও পারে যে আপনারা যারা দেখছেন তাদের মধ্যে কারুর হতেই পারে যে হ্যাঁ, কীভাবে করব। আমি এই ভিডিওটা তাদের জন্যই করছি, যারা হচ্ছে যে হয়তো প্রেগন্যান্ট মারা, আর বা যারা বাচ্চা খুব ছোট, বা হচ্ছে বাচ্চা হবে, হয়তো 1 বছর পর হবে, 2 বছর পর হবে, 3 বছর, একটা প্ল্যানিংয়ে আছে যে 3-4 বছর পর বাচ্চা হবে। এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য। এবার দেখুন, যে ভুলটা মানে বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে, যে প্যারেন্টসরা যে ভুলটা করেছে, সেই ভুলটা যাতে আর না হয়, সেই জন্যই যারা এবার আসবে, কারণ একটা ডিটোরিয়েট করে গেছে, এটাকে এবার যদি আমরা মুভ অন করতে চাই, এটার থেকে বেরোতে চাই, বা আমরা মানে সঠিক একটা জীবন চাই, যারা চাইবেন, যাদের মনে হবে যে হ্যাঁ আমি করব। মুশকিলটা হচ্ছে, আমি কালকেও আমি প্যারেন্টসদের নিয়ে কথা বলেছি, এবং প্যারেন্টসদের যেটা সবথেকে বড় মুশকিল হচ্ছে সবজান্তা ভাব। তারা কখনো মেনে নিতে পারে না যে আমি এটা জানি না, আমার ছেলে বা মেয়ে আমার থেকে বেশি জানে। মেবি
মেবি সে আমার থেকে, আমি খুব কম করেও বলছি, 20 বছরের ছোট হয় আমাদের থেকে, আমাদের ছেলেমেয়েরা আরও বেশি হয়। সেখানে তো একটা জেনারেশন বিশাল গ্যাপ চলে আসে, সেখানে তো আরোই বাবা মারা মানতে পারে না, ও কবে এসছে, ও তো এই দুদিনে এসে, আমরা জেনারেলি আমরা এটাই বলে থাকি, এখনও দুধের দাঁত পড়েনি, ও বড় বড় কথা বলছে। কিন্তু আপনি যেভাবে তাকে ট্রিট করবেন, সে সেভাবেই ঘুরে আপনাকে ট্রিট করবে। এইটা খুব বড় কথা। এটা শুধুমাত্র বাচ্চা বা মায়ের ক্ষেত্রে নয়, এটা অল ওভার ব্রহ্মাণ্ডে যত মানে যা যা কিছু রয়েছে। আপনি আকাশে একটা ঢিল ছুড়বেন, ঢিলটা আপনার কাছেই পড়বে। আপনি উপর দিকে থুতু ছুড়বেন, থুতুটা আপনার দিকেই পড়বে। এগুলো কেন বলা হয়? এগুলো একটা প্রতীকী কথা, কিন্তু এটার ইনার মিনিংটা যদি আপনি ধরেন, আপনি যা ব্যবহার করবেন, আপনি যেভাবে যার সঙ্গে যা আপনার নেচার থাকবে, সেই নেচারটাই আপনি সামনে দেখতে পাবেন। অর্থাৎ সেই উত্তরটার মানে আপনার যে প্রত্যুত্তরটা, সেটা আপনি সেটাই পাবেন যেটা আপনি। তো সেই জন্য আমার বলা যে বাচ্চা যাদের হয়নি বা হয়েছে বা সদ্য হয়েছে, তাদের জন্য এই ভিডিওটা। প্রথম কথা হচ্ছে, নিজের বাচ্চাকে আদর বা ভালোবাসা বলতে যেটা আপনারা বোঝেন, সেটা কি সঠিক? অর্থাৎ বাচ্চাকে আপনারা এত আদর আর এত ভালোবাসা দেন যে কাঁদতে দেন না। বাচ্চা কাঁদলেই আপনারা মানে খুব হয়ে যান, ইরিটেশন এসে যায় বা খুব প্যানিক করেন আপনারা। খুব ছোট বাচ্চার কথা বলছি। বাচ্চাটা যখন কাঁদছে তখন ওকে কাঁদতে দিন। তারপরে দেখুন ও কতক্ষণ কাঁদে, কী জন্য? কারণ আপনিই জানেন আপনি ওকে কখন ফুডটা দিয়েছেন, কত ঘন্টা, 2 ঘন্টা পর পর, জেনারেলি 1.5 থেকে 2 ঘন্টা পর পর, খুব বাচ্চাদের কথা বলছি আমি, তাদের একটা ফুডের দরকার হয়। 2 ঘন্টা পরেই তার হজম হয়ে যায়, কারণ সে হাত পা নাড়ে করে, সেটা তার অ্যাক্টিভনেসটা হয়। আর বাচ্চা যেহেতু তাড়াতাড়ি হজম হয়, তো এইবার সেইগুলো নজর করতে হবে যে তার ফুড ঠিক আছে বা অল ওভার সব কিছু ঠিক আছে, তাও বাচ্চা কাঁদছে, তাহলে ওকে কান্নার প্রকৃতিটা যদি আপনি দেখেন, তখনই আপনি ধরে ফেলবেন ও পেট ব্যথায় কাঁদছে, না ওর ঠান্ডা লাগছে, গরম লাগছে, বা ওর যাই কিছু হচ্ছে। এই ক্ষেত্রে বলা দরকার, মা যেভাবে, মার নেচার যা হবে, বাচ্চার নেচার তাই হবে। মা যদি ভীতু হয়, বাচ্চা ভীতু হবে। মা যদি প্যানিক করে, বাচ্চা প্যানিক করে। অনেক সময় বাচ্চারা কাঁদে মা প্যানিক করছে বলে, সেটা আপনিও বুঝতে পারছেন না। আপনি ভাবছেন আমি তো এখন প্যানিক করিনি, কিন্তু আপনার নেচার প্যানিক করা। সেই জন্য আপনার ওই নেচারে বাচ্চাটা হয়েছে, যার জন্য বাচ্চাটা হওয়ার পর থেকেই প্যানিক করছে। তো সেইগুলো আমাদের বুঝতে হবে যে বাচ্চা সত্যি কি কিছু হয়েছে, না প্যানিক করছে, না বাচ্চার খিদে পেয়েছে, না কোনো পেট ব্যথা করছে, না কি করছে, সেইগুলো বুঝতে হবে। সেটা খুব ছোট বাচ্চার ক্ষেত্রে বললাম। এইবার যখন বাচ্চা খুব ছোট, খুবই ছোট, ধরুন 21 দিন, 22 দিন, 23 দিন, তখন থেকে ওর কানে 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 বলুন যে তুমি খুব সুন্দর, তুমি খুব ভালো, তুমি খুব সাহসী, এই রকম ধরনের কথা বলুন। আপনি ভাববেন ওইটুকু বাচ্চাকে বলার কি দরকার, ও শুনতে পাবে কি? এটা বলে দেখুন, পরীক্ষা করুন। আমি আমার ভিডিওতে সবসময় বলি, যদি আমার সঙ্গে কোনো কনফ্লিক্ট লাগে কোনো কথায়, কোনো পয়েন্টে, তাহলে আপনারা চ্যালেঞ্জ করুন যে হ্যাঁ দেখব, পরীক্ষা করুন। এবং বাচ্চাটাকে তখন কানে কানে তার বলুন, বিশেষ করে যখন বাচ্চাটা রাত্রেবেলায় আপনি ঘুমোতে যাবেন, তার আগে বাচ্চাটার একদম কানের সামনে আস্তে আস্তে বলবেন, কারণ বেশি জোরে বললে বাচ্চার কানের অসুবিধা হতে পারে। খুব আস্তে আস্তে বলবেন, ফিসফিস করে বলবেন, ফিসফিসটাও যেন আস্তে হয়, বেশি হাওয়া না ঢুকে যায়, যে তুমি সাহসী হবে, তুমি খুব সাহসী হবে না, তুমি খুব সাহসী, তুমি খুব সুন্দর, তুমি খুব ভালো, তুমি সব জানো। এই কয়েকটা কথা লাগাতার বলতে থাকবেন। আর বাচ্চাদের যখন মারা ব্রেস্ট ফিডিং করাবে, তখন বাচ্চার দিকে তাকিয়ে বাচ্চার সঙ্গে হয় কোনো ভালো গল্প, সেটা মহাভারতের কোনো গল্প হতে পারে, সেটা কোনো মহান মানুষের, মহাপুরুষের জীবনী সম্বন্ধে হতে পারে, সেটাকে গল্পের মতন করে বলা, উল্টোপাল্টা গল্প নয়, একদম যেগুলো ঘটেছে আমাদের ভারতীয় গল্প, যেগুলো
সেইগুলো নিয়ে বাচ্চার সঙ্গে বাচ্চাকে কথা বলা। আপনি ভাবছেন বাচ্চাটা কিছু বুঝবে না, আপনি বলে তো দেখুন। কারণ অভিমন্যুর ব্যাপারটা আমি বারবার আপনাদের বলি যে আপনারা অভিমন্যুর ব্যাপারটা জানেন, যে অভিমন্যু মায়ের পেটে যখন ছিল তখন মাকে যে গল্প শোনানো হচ্ছিল এটা আপনারা জানেনই, আমি আর নতুন করে বলবো না। তাহলে অভিমন্যু হচ্ছে আমাদের জীবনের একটা জলজ্যান্ত উদাহরণ, যে মা যখন প্রেগন্যান্ট থাকে 7 মাস যখন হয়ে যায় বাচ্চা সব শুনতে পায়, বুঝতে পারে, হোয়াটএভার। তো সেইখান থেকে আপনাদের নজর রাখতে হবে এবং আস্তে আস্তে বাচ্চা ওইভাবে যদি আপনি বাচ্চাকে বড় করেন, বাচ্চারা দেখবেন খুব গল্প শুনতে চায়, বাচ্চাদের অনেক প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন এড়িয়ে যাবেন না। বাচ্চারা যখনই প্রশ্ন করবে তার প্রপার উত্তর দেবেন। দেখবেন বাচ্চাদের প্রশ্ন থাকে, আমি কোত্থেকে এলাম, তোমাদের বিয়ের সময় আমার ফটো নেই কেন, আমি কোথায় ছিলাম। তখন বাবা মারা কী করে, মিথ্যে বলে একটা গল্প বলে দেয়, তুমি কোত্থেকে এসছো, না তুমি আকাশ থেকে এসছো, তোমাকে অমুক পাঠিয়েছে, তোমার না, একদম বায়োলজিক্যাল সিস্টেমে আপনি সুন্দর গল্পের মধ্যে দিয়ে ওটা বোঝান যে ও কোত্থেকে এসছে। না হলে কিন্তু যেদিন ও বুঝে যাবে আমি কোত্থেকে এসছি, ও যেদিন বুঝবে, ও যেদিন বড় হবে, ও যেদিন বায়োলজি পড়বে, সেদিন আপনাকে ও কোথাও একটা আন্ডার এস্টিমেট করার জায়গায় ও চলে যাবে। বলে আচ্ছা এ জানতো না, বা ও কিন্তু তখন জানবে না যে আমার বোঝার ক্ষমতা ছিল না তাই আমাকে বলা হয়নি। কারণ ওটা তো আর আপনি, ও যখন বড় হয়ে যাবে, ও যখন ক্লাস 8-এ বায়োলজিতে সব পড়তে শুরু করে দেবে, তখন তো আর ও নতুন করে আপনাকে জিজ্ঞেস করবে না আমি কোত্থেকে এসেছি, আর আপনিও ওর আনসারটা দেবেন না। ও একবারই হয়তো জিজ্ঞেস করবে বা 2-3 বার তখন জিজ্ঞেস করবে, হয়তো আপনাকে মাকে জিজ্ঞেস করলো, মা বললো না, বাবাকে জিজ্ঞেস করলো, বাবা বললো না, আরও কাউকে দিদা দাদু কাউকে জিজ্ঞেস করলো, সে বললো না, সবাই ওই আকাশ থেকে বাতাস থেকে হোয়াট এভার একটা একটা কাল্পনিক গল্প বলে দিল, যেটার কোনো রিজন নেই। বাচ্চাদের সবসময় রিজন দিয়ে কথা বলতে হয়, বাচ্চাদের সবসময় লজিক্যালি কথা বলতে হয়, এটা খুব দরকার। না হলে আপনি সেই বাচ্চার কাছে ছোট, মানে বাচ্চা আপনাকে সেই সেই উচ্চতায় রাখবে না যে আমার মা সব জানে বা আমার বাবা সব জানে। বাবা একটা এজ পর্যন্ত মনে হবে হ্যাঁ সব জানে, তারপরে যখন ও জানতে চায় শুরু করবে না, তখন মনে হয় বাবা এরা কি, তখন কোথাও ভেতরে, ওটা আপনি উপরে উপরে বুঝতে পারবেন না, কোথাও ভেতরে আপনার জন্য একটা আন্ডার এস্টিমেট একটা বিহেভিয়ার থেকে যাবে। এবং তাতে কি হবে, তাতে এটা কমবে না, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখবেন ম্যাক্সিমাম বাচ্চা একটু যখন বড় হয়ে যায়, যখন তাদের বয়স 17, 18, 16, 17, 18 এরকম হয়ে যায়, অনেক বাচ্চাকে আমিও দেখেছি, তারা বলে হ্যাঁ তুমি জানো না এটা, তুমি, মানে এই যে ইগনোরেন্সি চলে আসছে, বাবা মা আর কী জানে, বাবা মা কিছু বোঝে না। কেন কেন এটা ওদের মনে হয়, কেন ওদের কনফিডেন্ট থাকে না যে আমার বাবা মা জানে, যার জন্য তারা বাবা মাকেও লুকোতে শুরু করে দেয়। বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, স্মোক করছে বা অ্যালকোহল নিচ্ছে ফার্স্ট টাইম, বা কোনো গার্লফ্রেন্ড তৈরি হচ্ছে, তখন বাবা মাকে লুকোতে শুরু করে দেয়। এটা কেন লুকোয় না, কি তাদের উপর তো ভরসা নেই, সেই কনফিডেন্স লেভেলটা তো তাদের নেই, গড়েই ওঠে না, কারণ বাবা মারা গড়ে উঠতে দেয় না। তো আপনাকে সেটা দেখতে হবে যে বাচ্চা যাতে আপনার আজকাল আবার একটা কথা হয়েছে যে অনেক মা বাবারা কমই বলে, মারা বেশি বলে যে আমার বাচ্চা আমার সঙ্গে খুব বন্ধুত্বের মতো। বন্ধুত্ব কি সেটা আগে বুঝতে হবে। বন্ধুত্ব মানে যে এমনি ওপর কিরে তোর গার্লফ্রেন্ড আছে কি নেই, শুধু এটা হ্যাঁ না বলে দিল সেটাই বন্ধুত্ব, আর আসল কোনো জায়গায় সে লুকিয়ে গেল, তার নেচারটা যদি সে লুকিয়ে গেল। অনেক বাচ্চা এরকম হয়, বাবা মার কাছে একরকম থাকে, বাইরে বেরোলেই সে আলাদা, তাকে চেনাই যায় না, বাবা মারাই চিনতে পারে না যে এই আমার ছেলে, যদি তারা জানতে পারে। তো সেটা কেন হয়, কারণ কি বাবা মার ওপর তার সেই ভরসা সেই বিশ্বাসটা থাকে না, তার জন্য সেটা হয়। তো আপনাকে এখানে যেটা করতে হবে, এক তো যখন দুধ খাওয়ানো হচ্ছে তখন ওটা শুরু করুন, যখন খুব ছোট বাচ্চা তখন কানে কানে বলুন, এগুলো সব আমি টিপস দিচ্ছি, এগুলো আপনি ভালো চাইল্ড সাইকোলজি যান। আজকাল তো টাকার জন্য সবাই সব জায়গায় বসে, সাইকোলজিস্টরা এরকম আদারে বাদারে অলিতে গলিতে পাওয়া যায়, সেরকম না। আমি বলছি ভালো সাইকোলজিস্ট, ভালো চাইল্ড সাইকোলজিস্টের কাছে যদি আপনারা যান, দেখবেন তারা এই কথাই বলবে। কারণ সাইকোলজি বই তো আর অন্য অন্য কিছু হবে না, সেটা তো একই হবে, সেটা ডাক্তারও যা পড়েছে, আমিও যা পড়েছি, ও যা পড়েছে, যারাই এটা নিয়ে পড়াশোনা করেছে
তারা যা জানবে সেটা একই হবে। তো এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে বাচ্চা যখন একটু বড়, স্কুলে যাচ্ছে, পড়ছে, তখন ভীষণভাবে তার উপর খেয়াল রাখতে হবে। আমি জানি না আমার কথাগুলো আজকে শোনা যাচ্ছে কিনা। তো তার উপর প্রচণ্ডভাবে খেয়াল রাখতে হবে বাচ্চার ওপর, যে সে কী করছে কী না করছে সেইগুলো খেয়াল রাখতে হবে। একটা ক্ষেত্র থেকে যেহেতু বাবা মারা ধরে নেয় যে আমার হাতেই তো সব, তাই আর সেই খেয়ালটা থাকে না, আমি জানি ও কী করছে, এরকম। জানেন তো অবশ্যই, কিন্তু আরও বেশি করে জানা, আরও ভালোভাবে নজর রাখা, সেইটা দেখতে হবে। আরেকটা হচ্ছে যে বাচ্চার সামনে উচ্ছ্বসী প্রশংসা কখনো করবেন না। বাচ্চার সামনে যেই আপনি উচ্ছ্বসী প্রশংসা করে দেবেন কোনো কিছু নিয়ে, সে এঁকেছে হোক, সে কিছু বানিয়েছে হোক, সে ফার্স্ট হয়ে এসছে হোক, সে গান গাইছে হোক, সবসময় বলবেন যে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু আরেকটু ভালো হলে ভালো হতো, ভালো হয়েছে কিন্তু আরেকটু ভালো হলে আরও ভালো হতো, এই কথাটা তাকে বলতে হবে। তাকে যদি একদম সবার সামনে ওরে বাপরে দারুণ করেছেন, বিগড়ে যাবে। ডেফিনেটলি ডেফিনেটলি বাচ্চা বিগড়বে। যে আমার বাচ্চা, বিশেষ করে লোকের সামনে তো আরোই বলবেন। আপনি চুপ থাকুন না, লোকের সামনে লোককে প্রশংসা করতে দিন আপনার বাচ্চার, আপনি প্রশংসা করবেন না। আপনি কোনো দিন আপনার বাচ্চাকে নিয়ে খুব ভালো, ও ঠিকই আছে, ও ঠিকঠাক, আপনার সামান্য কথাই লোকে বুঝে যাবে আপনার, কারণ আপনাকে তো বলতে হবে না, আপনার ছেলে মেয়েদের তো বাইরের লোক দেখবেই যে সে কীরকম, তার নেচার কীরকম, সে কোথায় কি যাচ্ছে কী করছে, সেটা তো লোকে দেখছেই। তাই আপনাকে নতুন করে তার জন্য বলতে হবে না ও অত্যন্ত ভালো পড়াশোনায়, ও অত্যন্ত এইগুলো বলাটা খুবই খারাপ হয়ে যায়, সাইকোলজিক্যালি খুবই খারাপ হয়ে যায়। কারণ যখনই আপনি খুব ছোটোর থেকে বাচ্চাটাকে খুব ভালো খুব ভালো খুব ভালো বলতে, ও নিজে ধরেই নিল যে আমি বেস্ট, আমার থেকে ভালো আর কেউ হতে পারে না। এইখান থেকে কি জন্ম নিল? এখান থেকে জন্ম নেয় হিংসা। এবার যদি সত্যিও অন্য বাচ্চাকে ভালো দেখে নিল, তো ও মানতে পারছে না যে হ্যাঁ ও ভালো। তাই বাচ্চাকে একা না, বাচ্চাকে সবসময় ছোটোর থেকে অনেক বাচ্চার, মানে অন্তত 2-3-4টে বাচ্চার মধ্যে যদি আপনি বড় করতে পারেন, সবাইকে জড়ো করে, বিশেষ করে ভাগ করে খাওয়া, যে একটা জিনিস আপনি বানালেন, বললেন যাও সবাইকে দাও, বা কারুর বাড়ি গিয়ে দিয়ে এসো, কোনো বাচ্চা থাকলে তার বাড়ি গিয়ে দিয়ে, তাহলে কি ও দিতে শিখবে। আজকাল যেটা একটা প্রবলেম হয়ে গেছে, মানুষ দিতে জানে না, মানুষ কখনো দিতে জানে না, নিতে জানে, দিতে জানে না। দিয়ে দেবো এই শঙ্কা তার, তো স্বাভাবিক বাবা মারই যদি এই শঙ্কা থাকে, তো বাচ্চার তো শঙ্কা হবেই যে দেবো না। তার থেকে কি হয় না, একটা হচ্ছে হিংসা তৈরি হয়, আমি কেন দেবো, অন্যেরা রয়েছে অন্যেরা দিক, আমি কেন দেবো, এই যে ব্যাপারগুলো চলে আসে। কিন্তু এটা সব ক্ষেত্রে, সব কিছু মানে জীবনে চলার পথে এই থিঙ্কিংটা ভালো না। সেই জন্য বলা যে বাচ্চাকে 4টে বাচ্চার মধ্যে বসান, খাবার দিন, খাবার ভাগ করে খেতে বলুন, মানে সব সময় অন্য বাচ্চাকে কম্পেয়ার করতে বলিনি আমি, কম্পেয়ার কখনোই করবেন না, কম্পেয়ার করা খুবই খারাপ। কিন্তু আপনি বলুন ও ভালো, তুমিও ভালো, ও ভালো, মানে ওই কথাটা বলতে হবে না, কিন্তু ওই রকম একটা অ্যাটিটিউড রাখতে হবে যে আপনি ওকেও যে চোখে দেখছেন, একেও সেই চোখে। কারণ এখনকার দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটা বাচ্চা, আর একটা বাচ্চা যারা হয় তাদের বাড়িতে স্বাভাবিক একটা অন্যরকম থাকে বাচ্চাটার ওপর, যে বাচ্চাটা খুব ভালো বা এই সেই, তাকে নিয়ে একটা প্যাম্পারিং ব্যাপার থাকে। বাচ্চাকে যে মুহূর্তে আপনি প্যাম্পারিং করবেন, সেই মুহূর্তে বাচ্চাটা বিগড়ে যাবে। প্যাম্পারিং বাচ্চারা কখনো তারা জেদি হয়। বাচ্চাকে যদি মা ছেড়ে চলে যায়, ছোটোবেলার থেকে যদি মা সময় না দেয়, তাহলে বাচ্চারা জেদি হয়। বাচ্চাকে যদি প্যাম্পারিং বাচ্চা হয়, তাহলে সে জেদি হয়। একটা সময় আপনারা যখন ছোট থাকবে তখন তো জেদটা সামলে নিতে পারবেন, কিন্তু সেই বাচ্চা যখন বড় হবে তখন কিন্তু আপনারা ওই জেদের কাজগুলো মেনে নিতে পারবেন না। যার জন্য তো আজকাল এত বৃদ্ধাশ্রম খুলেছে। কেন খুলেছে? বৃদ্ধাশ্রমে কারা থাকছে? আর দেখবেন বৃদ্ধাশ্রমে কোনো রিক্সাওয়ালার মা নেই, কোনো ফুচকাওয়ালার মা নেই, কোনো জুতো সেলাই করে তার মা নেই, কোনো দোকানদারের মা নেই। কাদের মারা রয়েছে না, যারা উচ্চশিক্ষিত নিজেদের মনে করে, যারা উচ্চ মধ্যবিত্ত মনে করে বা বড় লোক মনে করে, যারা মনে করে, আমি এগুলো কেন মনে করে বলছি, আমার কাছে কোনোটাই বড় লোক বলেও কিছু নেই,
ছোট লোক বলে আছে, কিন্তু বড় লোক বলে কিছু হয় না আমার কাছে ব্যক্তিগতভাবে। তাই জন্য আমি এটা বলছি যে উচ্চ মধ্যবিত্ত বা বড় লোক যা, তথাকথিত বড় লোক যারা, তাদের মারাই দেখবেন বৃদ্ধাশ্রমে থাকে। বৃদ্ধাশ্রমে তো টাকাটা দিতে হবে না, নাহলে তো আপনাকে রাখবে না। তো কেন হচ্ছে এত বৃদ্ধাশ্রম? উঠলোই কি করে? আগে তো ছিল না, এখন উঠলো কি করে? তার দোষ কার এখানে? এখানে শুধু আপনারা একটা যেহেতু মিডিয়া হয়েছে, একটা সোশ্যাল মিডিয়া হয়েছে, এখানে শুধু ছেলেমেয়েদের দোষ। এমনি এমনি সব ছেলেমেয়ে খারাপ হয়ে গেল? এমনি এমনি পেট থেকে বেরিয়ে তারা খারাপ হয়ে গেল? সেখানে বাবা মার হাত রয়েছে। বাবা মা এইভাবে মানুষ করেছে, তোমার না, তোমারটা দেখো, তোমারটা। এবার যখন আপনি শেখাচ্ছেন, শিখিয়ে যখন ছেলেকে বিদেশে পড়ালেন, বিদেশে পড়াবো নিয়ে, এভাবে বিদেশে গিয়ে বিয়ে করে বিদেশে সেটেল হয়ে গেল, আপনি কাঁদছেন এখানে। আপনি তো ছেলেকে শেখাননি যে সবাইকে দেখতে হবে, আপনি তো ছেলেকে শেখাননি সবাই মিলে খেতে হবে, সবাই মিলে থাকতে হবে। আপনি তো একা 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 শিখিয়েছেন নিউট্রাল। তো সেই জন্য আপনি যা শিখিয়েছেন আপনাকে সেই উত্তরটাই পাচ্ছেন আপনি। আমি বললাম আপনি যা করবেন তার প্রত্যুত্তর আপনি পাবেন। আপনার নেচার যেরকম হবে, আপনার সোল বলবো না এখানে, আপনার পার্সনটা যা করবে, নট সোল সবারই এক। হিউম্যান বিং মানে সোল, হিউম্যান বিং কেন, অল ওভার জীব যদি বলি তো তাদের সোল একই। এখানে পার্সন বলবো আমি। তো প্রত্যেকটা পার্সন আলাদা। তো সেইখানে আমি এই জন্য বলবো যে বাচ্চাদের সামনে কখনো এক্সেসিভ প্রশংসা, এক্সেসিভ লোকের সামনে তাকে ভালো বলা, এইগুলো বন্ধ করতে হবে। এইগুলো যদি আপনি বন্ধ না করেন, ও একটা বিগড়ানো বাচ্চা তৈরি হবে। ও জানবে আমি ছাড়া আর পৃথিবীতে কেউ ভালো নেই। এইটা ওর জন্য খুব খারাপ, আপনাদের জন্যও খারাপ, প্যারেন্টসদের জন্য খারাপ, বাচ্চার জন্য খুব খারাপ। ও তো আর বাড়তে পারবে না। ধরুন ও খুব ভালো আঁকতে জানে বা খুব ভালো নাচ করছে, ভালো, আপনিও জানেন কারণ আপনিই শিখিয়েছেন। আর অনেক বাচ্চা গড গিফটেড হয়, তারা প্রথম থেকেই শেখে, প্রথম থেকেই খুব ভালো করে। এবার ধরুন আপনি শিখিয়েছেন, পড়িয়েছেন, ও খুব ভালো বাচ্চা হয়েছে, আপনি সামনে প্রচুর প্রশংসা করছেন, ও তো জানবে যে ও ছাড়া আর কেউ নেই। ও কী করবে, ওর একটা অন্যরকম বিঘ্নানো স্বভাব, যে ও অন্যের ভালোটা আর নিতে পারবে না। অন্যেও যে ওর থেকেও যদি ভালো কেউ নাচে বা গায়ে বা আঁকে বা এডুকেশনালেও যে মানে সিস্টেমেও যদি ও ভালো কী বলবো রেজাল্ট করে, ও সেটা মেনে নিতে পারবে না। এরকম আমাদের সমাজে ঘটে, দেখা যায়। 1 নম্বরের জন্য ফার্স্ট বয়টা ঝগড়া করছে, সেকেন্ড বয়টা ঝগড়া করছে, ও কেন পেলো মিস, ও কেন পেলো, ওকে কেন দিলেন, এরকম হয়েছে। তো সেই জন্য কেন হয় এগুলো? নাকি ওকে এমন করে দেওয়া হয়েছে টিচাররা মিলে, ছোটোবেলায় সবাই ভালো থাকে, ছোটোবেলায় দেখবেন সব বাচ্চারা খুব পড়াশোনা ভালো থাকে, তারা ফার্স্ট সেকেন্ড এরকম হতে। এবার তখন যদি বাবা মা মাসি পিসি টিচার সবাই বলছে আরে তুমি তো বাবারে, ও তো যা ভালো। এবার ও যখন আরেকটি ছেলে আসছে, তখন তো সে তাকে মেনে নিতে পারছে না যে এও ভালো। এটা কার জন্য হলো? যে এবার তো হিংসা হচ্ছে তার ওপর। এবার হিংসার যে বহিঃপ্রকাশ সেটা অনেক রকম হতে পারে। তার টিফিন কেড়ে খেতে পারে, তাকে কোনোভাবে তার মাথার বুদ্ধি দিয়ে, কারণ সে তো ভালো, তার বুদ্ধিশুদ্ধি ভালোই, সে বুদ্ধি দিয়ে তাকে কোনো বাথরুমে আটকে দিতে পারে, সে কোনোভাবে তাকে দোষারোপ করে দিতে পারে টিচারদের কাছে বা এরকমও হতে পারে, হয়। তো সেই জন্য বাচ্চাদের নিয়ে কখনো প্যাম্পারিং করা, যেটা বলে বাবা মারা প্যাম্পারিং করে, সেই প্যাম্পারিং করলে আপনাকেই ভুগতে হবে। এটা আপনারা খাতা খুলে বই খুলে দেখে নিন, যেখানে বা কোনো ভালো ডাক্তারকে জিজ্ঞেস করুন, চাইল্ড সাইকোলজি বা চাইল্ড ডক্টরকে জিজ্ঞেস করুন, যে বাচ্চাকে যদি প্যাম্পারিং করা হয় তো সেখানে বাচ্চার সামনে কোনো রকম বেশি এক্সেসিভ প্রশংসা করা যাবে না। নর্মাল ওয়েতে ছেড়ে দিন, আর বাচ্চাকে স্পেস দিন। সবসময় যদি আপনি একদম সবসময় আগলে রাখেন তাহলেও সেটা উচিত না। বাচ্চাকে স্পেস দিতে হবে, তাকে তার মতন খেলনা, একদম ছোট্ট বয়স থেকে তাকে খেলনা দিয়ে আপনি তাকে ছেড়ে দিন, দেখুন সে কী করছে। অনেক সময় আছে যে আমরা বাচ্চার সামনে বলি যে আগুন না রাখতে। হ্যাঁ, বিষক্রিয়া জনিত কোনো ওষুধ শুধু বাচ্চার সামনে রাখবেন না। বাকি ধরুন কোথাও কাঁচি রয়ে গেল, কোথাও ব্লেড রয়ে গেল, বাচ্চা হাত দেবে,
যদি বাচ্চা হাত দিয়ে ফেলে আপনি রেড়ে রেড়ে করে উঠবেন না, আপনি হাত দিতে দিন, ওকে কাটতে দিন, ওকে আগুনে জ্বলতে দিন, ও তখন ওইটার থেকে বুঝবে যে ওটার থেকে প্রিভেন্ট করা দরকার নিজেকে। ও সেটা, কারণ দেখুন আমরা তো জীবের মতন। আজকে যে কুকুরের বাচ্চাগুলো হচ্ছে বা অন্যান্য গরুর বাচ্চা, অমুক বাচ্চা তমুক বাচ্চা, যে জীবদের, অন্যান্য জীবদের, যে পশুদের যে বাচ্চাগুলো হচ্ছে, তাদের কি বাবা মারা শেখায় আগুনে হাত দিও না, কাঁচিতে হাত দিও না, এটা করো না, ওটা করো না? এই যে আমরা এত কথা বলি, এটা করো না, ওটা করো না, ওখানে যেও না, ওর সঙ্গে মিশো না, ওকে টিফিন দিও না, নিজেরটা দেখো, এটাই তো খারাপ। ন্যাচারাল ওয়েতে তাকে বাড়তে দিতে হবে। তো আজকে এমনি অনেকটা হয়ে গেছে, আমি আজকে এইটুকুনি বললাম। আপনারা যদি আমার সঙ্গে একমত হন আপনারা জানাবেন, কমেন্ট করবেন। আজকে একটা নতুন জায়গায় এসে আমি ভিডিও করলাম, কেমন লাগলো আপনারা জানাবেন, কমেন্ট করবেন। যদি আমি আবার পরবর্তী ক্ষেত্রে আরেকটা করব বাচ্চাদের নিয়ে। তো আজকে এই পর্যন্ত। খুব আপনাকে স্ট্রং হতে হবে, আপনাকে ভীষণ, আপনাকে অন্তত বাচ্চাটাকে মানুষ করার জন্য আপনাকে ম্যাচিওর হতে হবে। আপনি যদি ম্যাচিওর না হন তাহলে আপনার বাচ্চাও মানুষ হবে না। মানুষ হওয়া মানে বড় হয়ে যাওয়া আর একটা ভালো চাকরি করে নেওয়া আর অনেকগুলো টাকা রোজগার করা মানে কিন্তু মানুষ নয়। এটা আপনারা দেখুন আজকের দিনে চারিদিকে যা পরিস্থিতি, সেই অনুযায়ী আপনারা বিচার করার চেষ্টা করুন। অনেক টাকা রোজগার করা, একটা বাড়ি গাড়ি কিনে নেওয়া মানে মানুষ নয়। মানুষ যদি করতে চান তাহলে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আদারওয়াইজ আপনারা যদি মনে করে থাকেন না বাড়ি গাড়ি টাকা আর্নিংই সব, সেটাই মানুষ হওয়া, বড় হওয়া, তাহলে বলবো যে আমার ভিডিও না দেখাই ভালো। হোয়াট এভার, আজকে আমি আসছি, টাটা, ভালো থাকবেন সবাই। হর হর মহাদেব, শিব শম্ভু।